বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরুতেই আমাদের একটি ঘোষণা আছে, সেটা আমাদেরকে জানিয়ে দেই। সরকার কর্তৃক একটি ঘোষণা আছে। সে ঘোষণাটা হলো এই যে আগামী 5 জুন থেকে 19 জুন পর্যন্ত 6 মাস বয়স থেকে 59 মাস বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হইবে। এখন তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে একটু সমাজসেবামূলক কাজ। এই মানুষের যত উপকার করতে পারো, জীবনটা ততই ভালো, ততই সার্থক। তো তোমাদের একটু কাজ করতে হবে। তোমাদের যদি ছোটোখাটো ভাই বোন থাকে অথবা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের কোনো এই বয়সের অর্থাৎ 6 থেকে 59 মাস বয়সের ছেলেমেয়েরা থাকে, তাদেরকে পাশাপাশি কোনো যেখানে ক্লিনিক আছে, যেখানে ক্যাপসুল খাওয়ানো হবে, স্মরণ করিয়ে দিবে। কেমন? তো মনে রাখবে, এটা তোমার একটা সামাজিক দায়িত্বের মধ্যেও পড়ে। তো এই দায়িত্বের মধ্য দিয়ে তুমি বুঝতে পারবে যে আমি একটু সামাজিক দায়িত্ব পালন করলাম। কেমন? তো মনে আছে তো? 5 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এ মাসের, অর্থাৎ 5 জুন থেকে 19 জুন পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে। ভিটামিন খাওয়ানোর ক্যাপসুলের কার্যক্রমটা চলবে। আর বাচ্চাদের বয়স হইতে হবে 6 মাস থেকে 59 মাস, অর্থাৎ 5 বছরের চাইতে 1 মাস কম। এই যাদের দেখবা তাদেরকে তোমরা একটু জানিয়ে দেবা। এই হলো আমাদের একটি সরকারি ঘোষণা ছিল। আমাদের অধ্যক্ষ মহোদয়ও এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটু বলে দেওয়ার জন্য, আমরা বলে দিলাম। তো আমিও কিন্তু বলি, আমার আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু আমি বলেছি, জিজ্ঞাসা করেছি কারো আছে কি না। তো তোমরা ওই কাজটা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আর কথা না বাড়াই, আমরা আলোচনায় চলে যাই। তোমরা 2021 সালের পরীক্ষার্থী। তোমাদের পরীক্ষা খুব একটা বেশি দূরে নয়। একাডেমি খুলে দেওয়ার পরে, কলেজ খুলে দেওয়ার পরে কিছুদিন ক্লাস হবে, তারপরেই জানতে পারবে। তো আসলে প্রিপারেশনটা যত তোমরা বেশি নিতে পারবে, তারপরে আমরা যখন ক্লাস করাবো তখন তোমাদের আরও সহজ হবে। আমাদেরকে নানাভাবে প্রশ্ন করে তোমাদের যে সমস্যা আছে সে সমস্যাগুলোর সমাধান পাবে। যারা লেখাপড়া একটু পিছিয়ে থাকবে তাদের জন্য এটা কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে। তো আমি আশা রাখি তোমরা দিব্যি লেখাপড়া করবে, এখন থেকে কেউ অলসতা করবে না। তো আজকে আমি যেটা আলোচনা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের প্রত্যেক মানুষের জানা উচিত। এবং একজন মানুষের ভিতরে এই গুণগুলো অর্জন করা উচিত। সেই কারণে তোমাদের এটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে, বাসায় একটু দেখতে হবে। কেমন? তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একজন আদর্শ নেতার গুণাবলী। একজন আদর্শ নেতার কি কি গুণাবলী থাকতে হয় তার আগে আমি একটু বলি, যিনি নেতা হবেন তাকে তো অনেক গুণে গুণান্বিত হতে হয়। নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু এত সহজ কাজ না, খুব কঠিন কাজ। একজন নেতা একটা প্রতিষ্ঠানের কাণ্ডারি, একটা প্রতিষ্ঠানের মাঝির সাথে একটা প্রতিষ্ঠানের নেতাকে তুলনা করা হচ্ছে। একজন মাঝি যদি মাঝিহীন নৌকা যেমন গন্তব্যস্থানে পৌঁছতে পারে না, একটা প্রতিষ্ঠানের নেতা বা কাণ্ডারি ব্যতীত কখনোই সে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে না, প্রতিষ্ঠানকে সফলতা দিতে পারে না। আর এই সফলতার জন্য একজন আদর্শ নেতার যে সমস্ত গুণাবলী থাকতে হয় সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আমি একটু শুনিয়ে দিই তোমাদের। এগুলো তোমাদের এইভাবে রাখতে হবে এমন কোনো কথা নাই, এলোমেলোভাবে রাখতে হবে। একজন নেতার বিভিন্ন ধরনের গুণাবলী থাকতে হয়। সেটা হচ্ছে তোমার ব্যক্তিক বা শারীরিক গুণাবলী, মানসিক গুণাবলী,
তারপরে হলো তোমার নৈতিক গুণাবলী, পেশাগত গুণাবলী, সামাজিক গুণাবলী। এই এই যে আমি আলোচনা করলাম, এই গুণাবলীগুলোকে এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো এসো আমরা একটু দেখি যে ব্যক্তিক বা শারীরিক গুণাবলীগুলো কি। আমরা একটা একটা করে একটু আলোচনা করি, অল্প অল্প করে আলোচনা করি। এগুলো আমাদের জানা দরকার, আমাদের ভিতরে এই গুণগুলো থাকা দরকার। এই গুণগুলো যার ভিতরে যত বেশি দেখা যাবে, হ্যাঁ, তাকেই আদর্শ নেতা হিসাবে গণ্য করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখি কতে আমরা লিখি তোমার ব্যক্তিক বা শারীরিক, ব্যক্তিক বা শারীরিক গুণাবলী। শারীরিক গুণাবলী কেমন? এই গুণাবলীগুলো কি কি? গুণাবলী কি কি গুণ থাকতে হয় দেখো, ব্যক্তিক বা শারীরিক গুণাবলী। আমি একটু হেডলাইনটা দিলাম। তো এইখানে আমরা লিখতে পারি 1 নম্বর দিয়ে, হ্যাঁ, সুদর্শন চেহারা, সুদর্শন চেহারা। আমি একটু বোর্ডে লিখে নেই, তারপরে আলোচনা করব। একটু লিখে নেই। সুদর্শন চেহারা, সুগঠিত অবয়ব, সুগঠিত অবয়ব, সুস্বাস্থ্য, অমলিন হাসি, অমলিন হাসি। এরপরে আসো এখানে আমরা আবার একটু লিখি। তো সেটা হলো সুন্দর চাহনি ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, সুন্দর চাহনি ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি। 2 উত্তম শ্রবণ শক্তি, উত্তম শ্রবণ শক্তি। 3 মিষ্ট কণ্ঠস্বর, সুঘ্রাণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আস্তে ধীরে এই জিনিসগুলো একটু দেখি। খুবই সুন্দর, এবং এগুলো আমাদের শুধু লেখাপড়ার জন্য না, শুধু বই পুস্তক পড়ে পাশ করার জন্য না, জ্ঞান অর্জনের জন্য। আর আমাদের জানা থাকা দরকার যে একজন নেতার ভিতরে কি কি গুণাবলী থাকা দরকার। তো আমি বোর্ডে লিখলাম, তোমাদের কয়েকটা গুণাবলীর কথা শুনাইলাম। তার মধ্যে ব্যক্তিক বা শারীরিক গুণাবলী। একজন আদর্শ নেতার যে ব্যক্তিক বা শারীরিক গুণাবলী থাকতে হয়, তার মধ্যে আছে সুদর্শন চেহারা, গুড লুকিং অ্যাপিয়ারেন্স। অর্থাৎ যে দেখো, ইংরেজিতে একটা কথা আছে, থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে। অর্থাৎ একজন নেতার যদি সুন্দর চেহারা থাকে, ভালো চেহারা থাকে, এই নেতার প্রতি সকলেই আকৃষ্ট হয়। এই জন্য একজন নেতার যতটা ভালো চেহারা থাকবে, সুদর্শন চেহারা থাকবে, পরিপাটি থাকবে, তার প্রতি কি হবে? তার প্রতি কর্মচারী যারা আছে, গ্রাহক যারা আছে, জনগণ যারা আছে, তারা কিন্তু আকৃষ্ট হবেন। এই জন্য গুড লুকিং অ্যাপিয়ারেন্সের দরকার আছে। এটা তোমরাও বুঝতে পারছো। নায়ক সবাই হতে পারে না, নায়িকা সবাই হতে পারে না। কারা হতে পারে এটা তোমাদের এই যুগের ছেলে মেয়েদের কিন্তু বলে দেওয়া লাগে না, যে এটা নিশ্চয়ই সেরকম যে যার গুড লুকিং একটা অ্যাপিয়ারেন্স আছে, যার সুন্দর একটা চেহারা আছে, এ লোকেই হতে পারে। ঠিক একজন নেতাকেও অনুরূপ সুদর্শন চেহারার অধিকারী হতে হয় মানুষকে আকৃষ্ট করার জন্য। তো নেক্সট আমরা যাইতে পারি সুগঠিত অবয়ব। সুগঠিত অবয়ব মানে কি? সুন্দর গঠন, সুস্বাস্থ্যের অধিকারী। সুগঠিত অবয়ব মানে শারীরিক গঠনটা কীরকমের?
শারীরিক গঠনটা খুব সুন্দর, মোটামুটি একেবারে কিম্বুত কিংবাকার মোটা, হ্যাঁ, অনেক বেশি মোটা। এই মোটা যেমন একজন নেতা হতে পারে না, একটা মোটা মানুষ নেতা হতে পারে না, তাই না? গঠন প্রণালীটা হতে হবে ভালো গঠিত, যেমন বসতে পারে না, উঠতে পারে না, উঠে গেলে সময় লাগে, বসতে গেলে সময় লাগে, হাঁটতে পারে না, হ্যাঁ, শরীরের গঠন কিংবা এই ধরনের না, তাকে হতে হবে সুগঠিত অবয়ব। তার মানে তার শারীরিক গঠনটা হতে হবে ভালো, সুন্দর, আকর্ষণীয়। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, সুস্বাস্থ্য। একজন নেতাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমের অধিকারী হতে হয়, তাই না? তো এই জন্য নেতাকে সবসময় কী করতে হবে? সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে খেতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, হ্যাঁ, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, শুয়ে বসে থাকতেও ভালো লাগে না। অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাকে স্বাস্থ্য সচেতন হতে হবে, তার স্বাস্থ্যটাকে ধরে রাখতে হবে। কেমন? তো আশা রাখি তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল কথাবার্তা, এগুলো কঠিন কিছুই না, যে একজন আদর্শ নেতাকে কী হতে হবে? সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অমলিন হাসি, একটি কথা আছে, প্রবাদে আছে, একটি সুন্দর হাসির জন্য মানুষ জীবন দিতে পারে। একজন আদর্শ নেতার একটি সুন্দর হাসিতে একজন গ্রাহক, একজন মানুষ, একজন লোক, তিনি জীবন দেবেন না ঠিকই, তার প্রতি আকৃষ্ট হবে, তার কথাটা মনোযোগ দিয়ে হবে, শুনবে, তার কথায় যে কোনো কাজ আগ্রহ নিয়ে করবে। এই জন্য নেতাকে যদি একেবারে বেজারমুখী হয়, নেতা যদি তার মুখে হাসি খুশি না থাকে, তাহলে মানে মানুষ কিন্তু তাকে পছন্দ করে না। এবং অট্ট হাসি দিলেও চলবে না। কেমন? হাসিতে হতে হবে অমলিন, মৃদু হাসি, সুন্দর হাসি যেটাকে বলো। আর তোমরা জানো যে একটা হাসির জন্য, একটা হাসির জন্য মানুষের কত সুন্দর থাকে, তাই না? একটা সুন্দর হাসির জন্য মানুষ কিন্তু আকৃষ্ট হয়, মুগ্ধ হয়। অনেকেই দেখো কত সুন্দর করে হাসে। তো একজন নেতাকেও এই ধরনের হাসি দিতে হবে। এখন তোমাদের মনে একটু প্রশ্ন জাগতেই পারে যে স্যার, এখানেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আসলে এই যেগুলো আমরা আলোচনা করলাম, এইটা হচ্ছে শারীরিক গুণাবলীর মধ্যে, এইটা দৃশ্যমান, এইটা অদৃশ্যমান। তুমি এটা 5, 6, 7, 8, 9, 10 আকারে দিলে কোনো কিন্তু সমস্যা নাই, আমি বুঝানোর জন্য। এটাকে যদি আমরা বলি, তাহলে আমরা একটু লিখতে পারি, এটা হচ্ছে তোমার দৃশ্যমান। কেমন? একজন নেতার শারীরিক গুণাবলীর মধ্যে এটা হলো দৃশ্যমান, দৃশ্যমান গুণাবলী। আর এটা তোমার অদৃশ্যমান, অর্থাৎ যেটা কিন্তু দেখা যায় না। এই জন্য আমি একটু এইভাবে লিখলাম, অদৃশ্যমান, এটা দেখা যায় না। এসো একটু আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম একজন নেতার শারীরিক গুণাবলীর মধ্যে সুদর্শন চেহারা, সুগঠিত অবয়ব, সুস্বাস্থ্য, অমলিন হাসি। নেক্সট হচ্ছে সুন্দর চাহনি এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। ঠিক এই রকমের মতোই যে অমলিন হাসি, এখানেও একটি কথা আছে, একটি প্রবাদ আছে, একজন নেতার একটি সুন্দর চাহনি মানুষের হৃদয়টাকে কেড়ে নেয়। একজন নেতার সুন্দর চাহনি তার জন্য অনেক সময় জীবন দিয়ে দিতে ইচ্ছা করে, তাই না? আর অনেকে দেখবা যারা ভিলেন আছে, তারা চোখ কীভাবে তাকায়, কীভাবে চোখ দেখে আমরা চোখের ভাষা কিন্তু বুঝতে পারি, আমরা সবাই বুঝতে পারি লোকটা কি আমার প্রতি রাগ হয়েছেন না আমার প্রতি খুশি আছেন। এটা একটা লোকের চাহনি দেখে বোঝা যায়। তো একজন নেতার সেই রকম চাহনিটা কিন্তু আমি বলেছি এখানে, কি আমি না, এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারাই বলেছেন সুন্দর চাহনি। তার চাহনিটা হতে হবে সুন্দর, যাতে মানুষ সহজেই আকৃষ্ট হয়। এইরকম ভিলেনের মতো চাহনি থাকলে মানুষ ভয় পাবে, তার প্রতি মুগ্ধ হবে না, তার প্রতি আকৃষ্ট হবে না। এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, নেতা মনে করো এমন দৃষ্টিশক্তি থাকতে হবে, সে একদিকে তাকিয়ে আছে, পাশে কি হচ্ছে এইটাও কিন্তু তার দেখতে হবে, বুঝতে হবে। যে যিনি ভালো নেতা, যার গুণ আছে, তিনি বুঝতে পারেন কোথায় কি হচ্ছে, তার আশেপাশে কি হচ্ছে, তা কিন্তু না তাকাইও ওটা বোঝা যায়, যদি কারো তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকে। তো চমৎকার একটি বিষয়, একটি গুণাবলী, সেটা আমি আলোচনা করলাম। আর একটা দেখো, উত্তম শ্রবণ শক্তি। অনেকে কিন্তু কানে শুনে না, তাই না? কি বললেন, সরি, আবার বলেন, বারবার কেউ কথা বলতে চায় না। এই জন্য নেতাকে উত্তম শ্রবণ শক্তির অধিকারী হতে হবে। নেতা যাতে উত্তম শ্রবণ শক্তির অধিকারী হয়, এইটাও নেতার একটা গুণ, অর্থাৎ কানে বেশি শোনা, কানে শোনা। কেমন? অনেকে শুনতেই পান না, এই জন্য অনেকে কথা বলেন 3বার 4বার বলতে হলে, বাকি মানুষ কখন কথা বলবে। এই জন্য নেতাকে কি হতে হবে? উত্তম শ্রবণ শক্তির কি হতে হবে?
অধিকারী হতে হবে। কি এগুলো কি দেখা যায়? এগুলো কিন্তু কোনোটাই দেখা যায় না। মিষ্ট কণ্ঠস্বর, কর্কশ ভাষা, একটা কথাই আছে, তোমরা অনেকে পড়েছো, আমরাও পড়েছিলাম, যে দি ক্রো ইজ অ্যান আগলি বার্ড। তার ভয়েসটা কিন্তু কাকের কণ্ঠস্বর কেউ পছন্দ করে না। কারণটা কি? এটা আগলি, এটা কুৎসিত, তাই না? এইরকম একজন নেতার কণ্ঠস্বরটা হতে হবে মিষ্টি। অনেকের গলার কণ্ঠস্বর এত সুন্দর, হ্যাঁ, ভালো লাগে। তো একজন নেতারও এরকম কণ্ঠস্বরটা কী হতে হবে? মিষ্ট কণ্ঠস্বর, অর্থাৎ কথা শুনতে যাতে ভালো লাগে, এই ধরনের মিষ্ট কণ্ঠস্বরের অধিকারী হতে হবে। আর একটু আছে, এই সমস্ত গুণাবলীর সাথে সাথে যদি পরিপাটি হইয়া একটু সেন্টেন্ট মেখে আসেন, আশেপাশে যারা থাকেন নেতার গায়ের থেকে কত সুন্দর ঘেরান আসে, তাহলে তো সোনায় সোহাগা। এইটা হচ্ছে তার আর একটা গুণ। যখনই সে একটা সমাজে যাবে, একটা পরিবেশে যাবে, সেখানে তিনি পরিপাটির সাথে একটু ঘ্রাণ গায়ে মেখে গেলেন, কেমন? এটাকে বলা হয় সুঘ্রাণ, অর্থাৎ তার গায়ের থেকে যেমন ঘামের বা অন্য কোনো দুর্গন্ধ না আসে, তাহলে মানুষ পাশে বসতে পারবে না। আর নেতার পাশ থেকে তো উঠেও যাওয়া যায় না, ঘ্রাণ না আসলেও তো অবস্থা খারাপ, তাই না? তো এই জন্য সুঘ্রাণ, তার মানে কি নেতার সুঘ্রাণ থাকতে হবে, একটু সেন্টেন্স দিয়ে রাখতে হবে। তো এই যে দেখো, এতক্ষণ আমি আলোচনা করলাম, অর্থাৎ 8টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। 8টি পয়েন্ট থেকে তোমাদেরকে আবার দুটো ভাগে বিভক্ত করে দিয়েছি, যে একজন নেতার ব্যক্তিক বা শারীরিক গুণাবলী আবার দুই প্রকার। একটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমানের ভিতরে সুদর্শন চেহারা, সুগঠিত অবয়ব, সুস্বাস্থ্য, অমলিন হাসি, এবং অদৃশ্যমান যে গুণাবলীগুলো থাকা দরকার সেটা হচ্ছে সুন্দর চাহনি, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, উত্তম শ্রবণ শক্তি, মিষ্ট কণ্ঠস্বর, সুঘ্রাণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা দেখলাম যে কোনটা, এবার আসো আমরা আর একটা অগ্রসর হব। তো সেটাও লিখে নেই, আগে আমি একটু মুছে নিই। তোমরা একটু লিখে নাও, তাহলে পরে সুবিধা হবে। এগুলো সবসময় সমল বইয়ের মধ্যে পাওয়া যায় না, হ্যাঁ। তো দেখো, এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মানসিক গুণাবলী। এটাকে আমরা খ দিয়ে লিখতে পারি। খ, মানসিক গুণাবলী। মানসিক গুণাবলী, মানসিক গুণাবলীর পয়েন্টগুলো একটু লিখে নেই, কেমন? প্রথমে দেখো, এক হলো শিক্ষা, সাহসিকতা বা সাহসিকতা। 3, দূরদর্শিতা, 4, সততা ও নিষ্ঠা। 5, সততা ও নিষ্ঠা। ধৈর্য। 6, প্রখর স্মৃতিশক্তি। প্রখর স্মৃতিশক্তি। তারপরে আমরা এখানে লিখতে পারি ন্যায়পরায়ণতা। 8, ভদ্রতা ও অমায়িকতা। 9, আন্তরিকতা। 10, প্রচনা ক্ষমতা। কষ্ট সহিষ্ণু।
কষ্ট সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা, আকর্ষণীয় ব্যক্তিত্ব, আকর্ষণীয় ব্যক্তিত্ব, লাস্টলি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। শিক্ষার্থী বন্ধুরা, তো এসো আমরা এই কটা আলোচনা করি। আমরা প্রথমে ক, সেখানে শারীরিক গুণাবলী আমরা দেখেছিলাম। এবারে আমরা দেখব তার মানসিক গুণাবলী। এই মানসিক গুণাবলীগুলোকেই, সেগুলো তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছ, যে আমি বোর্ডে লিখে ফেলেছি, আমি একবার পড়ে শোনাই। মানসিক গুণাবলীর মধ্যে রয়েছে শিক্ষা, সাহসিকতা, দূরদর্শিতা, সততা ও নিষ্ঠা, ধৈর্য, প্রখর স্মৃতিশক্তি, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, অমায়িকতা, আন্তরিকতা, প্ররোচনা ক্ষমতা, কষ্ট সহিষ্ণু, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা, আকর্ষণীয় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তো আশা রাখি আমার এই আলোচনা, আমার এই লেখা, আমি যেটা বললাম সেটা শুনে তোমরা বুঝে ফেলেছো। আমার মনে হয় তোমরাও এখান থেকে বেশ কিছু কথা বলতে পারবে। তারপরও আমি তোমাদের সুবিধার্থে একটু আলোচনা করে দেই। শিক্ষার কোনো বিকল্প নাই। একজন নেতাকে একাডেমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন শিক্ষিত মানুষ যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারে। একজন অশিক্ষিত মানুষের জন্য এটা বেশ কষ্টের হয়ে দাঁড়ায়। অনেক সময় বুঝতে চান না, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মতো তার স্বভাবটা হয়ে যায়। কিন্তু একজন শিক্ষিত মানুষ কখনোই একঘেয়েমি হবে না, স্বৈরতান্ত্রিক হবে না, তাই না? এই জন্য একজন নেতাকে আদর্শ শিক্ষায় এবং একাডেমিক শিক্ষায় তাকে কি হতে হবে? শিক্ষিত হতে হবে। যত বেশি শিক্ষিত থাকবে তত তার জ্ঞানের পরিধিও বেশি হতে থাকবে। নেক্সট হচ্ছে সাহসিকতা। আমার একটু সংক্ষেপ করতে হবে, কারণ আমার পরে আর একজন স্যারের ক্লাস আছে, সেই কারণে আমি তোমাদের একটু সংক্ষেপে একটু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। সাহসিকতা কি? সাহসী কপাল ফেরে, একটা কথা আছে না, প্রবাদে আছে, সাহসী কপাল ফেরে। নেতাকে ভীতু হলে চলবে না, তাকে হতে হবে সাহসী। যে কোনো অনেক সময় কাজকর্ম করতে গিয়ে অনেক কিছু মোকাবিলা করতে হয়, আর এইটা সাহসের সাথেই করতে হয়। সাহস না থাকলে নেতা কখনোই এটা মোকাবিলা করতে পারে না। কাজেই নেতাকে অনেক সাহসের অধিকারী হতে হবে। দূরদর্শিতা, এইটাও তোমাদের আলোচনা বিভিন্ন জায়গায় আমি করেছিলাম। দূরদর্শিতা মানে কি? ভবিষ্যৎ সম্পর্কে তার একটা ধারণা থাকতে হবে, যে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে, কি হতে পারে না হতে পারে, কোন লোকটা কী ধরনের, তার থেকে কি আশা করা যায়, এই ধরনের যে দৃষ্টিভঙ্গি, সেটাই হচ্ছে দূরদর্শিতা। একজন নেতার ভিতরে এই ধরনের দূরদর্শিতা থাকা আবশ্যক, অর্থাৎ তিনি যেন ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারেন। মানুষের চেহারা দেখে তার যে সাইকোলজিক্যাল জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ সাইকোলজিক্যাল জ্ঞানের মাধ্যমে তিনি যেন একটা মানুষকে দেখেই বুঝতে পারেন তার লোকটা কী রকমের। তো নেক্সট হচ্ছে আসলে সততা এবং নিষ্ঠা। নেতাকে অবশ্যই সৎ হতে হবে। একটা অসৎ, একজন খারাপ লোক কখনোই কি হইতে পারে না, তিনি নেতা হতে পারেন না। নেতাকে এই জন্য সৎ হতে হবে এবং তাকে সিনসিয়ারের সাথে কাজকর্ম করতে হবে, সততার সাথে এবং সিনসিয়ারিটি অর্থাৎ নিষ্ঠার সাথে তার কার্যাবলী পরিচালনা করতে হবে। এই সততা এবং নিষ্ঠার অধিকারী হতে হবে। নেক্সট হচ্ছে ধৈর্য। যার ধৈর্য নেই সে তো জীবনে সফলতা অর্জন করতে পারে না। এই ধৈর্যের উপরে তোমরা অনেক কথা বলতে পারো, তাই না? তো নেতাকে পরিশ্রম করতে হয়, নেতাকে ধৈর্যশীল হতে হবে। একটা প্রতিষ্ঠানে নানা ধরনের লোকজন থাকে, এই সমস্ত লোকজনে কিন্তু সবসময় তার কাজটা যথাসময় করে না। এইটা ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। নেতাকে অনেক ধৈর্যশীল হতে হবে, এইটাও তার একটা গুণ। ধৈর্য না থাকলে কিন্তু সে নেতা হতে পারে না। আর একটা হচ্ছে প্রখর স্মৃতিশক্তি। পিছনের অনেক কিছু মনে রাখতে হবে। একটা লোককে 6 মাস পরে, 1 বছর পরে দেখো, তার নামটা ধরে যদি তুমি জিজ্ঞাসা করো, কি হাবিব, কি মন্টু, কেমন আছো, কি সুরাইয়া কেমন আছো, কি মনি কেমন আছো, তাই না? তাহলে মনে করো, বাপ রে বাপ, আমার নামটা জানি, সে আমাকে আমার জানে, কতই ভালো জানে। এইটা আমি একটা উদাহরণ দিলাম তোমার। সেই জন্য একজন নেতাকে এই ধরনের স্মৃতির অধিকারী হতে হবে, যাতে অতীতের অনেক ঘটনা
তার মনে রাখে এবং তাকে এটা রাখতে হয়। যারা এটা পারে তারাই একজন ভালো নেতা হতে পারে। নেক্সট হচ্ছে ন্যায়পরায়ণতা। নেতাকে ন্যায় বিচার করতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, অন্যায় করলে চলবে না। নেক্সট তারপরের পয়েন্টটা হচ্ছে ভদ্রতা এবং অমায়িকতা। নেতাকে অবশ্যই কি তো জেন্টেল হতে হবে, তাকে ভদ্র হতে হবে এবং পাশাপাশি আন্তরিকতার সাথে অমায়িকতার সাথে যে কোনো কাজকর্ম করতে হবে। একটা অভদ্র লোক কখনো নেতা হতে পারে না। নেক্সট হচ্ছে আন্তরিকতা। এটা অবশ্যই কেন আলোচনা করেছিলাম আমরা যে কোনো কাজকর্ম আন্তরিকতার সাথে করতে হবে। অন্তর ছাড়া কাজ করলে তাহলে কখনোই কিন্তু সে কাজটা ভালো হয় না। আমরা যারা পাঠদান করাই তোমাদের যদি আমরা আন্তরিকতার সাথে না শিখাই তাহলে তোমরাও দেখবা ভালো শিখতে পারবে না। তোমাদের জন্য যদি আমরা কষ্ট করি, অন্তর দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে পরে তোমরা কঠিন জিনিসটাকে সহজে বুঝতে পারবা। এই জন্য নেতাকেও হতে হবে এরকম আন্তরিকতাপূর্ণ। নেক্সট হচ্ছে প্ররোচনা ক্ষমতা। মানে কি? মানুষকে উৎসাহ দেওয়ার মতো ক্ষমতা। এইটা কিন্তু সকলের থাকে না। কোনো মানুষের কথায়, সেই তোমরা দেখেছো 1971 সালে বাঁশের লাঠি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, গোলা বারুদের সামনে কত কিছু আছে। সেখানে একজন নেতার কথায়, অর্থাৎ বঙ্গবন্ধুর সেই নেতার কথায় এদেশের মানুষ বাঁশের লাঠি নিয়ে কি করছে? ঝাঁপিয়ে পড়েছে দেশকে রক্ষার জন্য। তো একজন নেতাকে এই ধরনের উৎসাহমূলক ক্ষমতা তার ভিতরে থাকতে হবে, অর্থাৎ প্ররোচনা দিতে পারে, মানুষকে উৎসাহ দিতে পারে, মানুষের ভিতরে উদ্দীপনা সৃষ্টি করতে পারে। এই ধরনের গুণ একজন নেতার ভিতরে থাকা দরকার। এরপর আছে কষ্ট সহিষ্ণু। নেতাকে অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য তাকে কষ্ট সহিষ্ণু হতে হবে, কষ্ট মেনে নিতে হবে। কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজেই সম্পাদন করা যায় না। এরপর আছে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা। আত্ম মানে কি? নিজেকে নিয়ন্ত্রণ। রাগ করলে চলবে না। অনেক কাজে দেখা যায় রাগ করছে, তো তারপরও নেতাকে কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজে উত্তেজিত হয়ে গেলে, নেতাই যদি উত্তেজিত হয়ে যায়, সেখানে তো গন্ডগোল লাগবেই। এই জন্য নেতাকে কি হতে হবে? নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তার ভিতরে থাকতে হবে। আর একটা হচ্ছে আকর্ষণীয় ব্যক্তিত্ব, তাই না? এই যে পাগলের মতো অনেকেই দেখবা তোমরা যখন কেনাকাটা করতে যাও, রাস্তায় বাইরে হও, সে নিজের নায়ক একটা ভাব খায়। এই যে না, হাঁটা চলা, কথাবার্তা, চাল চলন, সব কিছুর মধ্যে একটা আকর্ষণীয় তার ব্যক্তিত্ব, একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকতে হবে। কথা বললেও ভালোভাবে বলতে হবে, তাই না? হাঁটা চলার ভিতরে, খাওয়া দাওয়ার ভিতরে, প্রত্যেকটা কাজে যেন অ্যাট্রাকটিভ হয়। এতে যারা সাবঅর্ডিনেট আছেন, যারা অধস্তন আছেন, তারা কিন্তু তাকে মান্য করে, তাকে অনুসরণ করে। এই জন্য নেতার ভিতরে নেতাকে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। লাস্টলি আমি একটু দ্রুত তোমাদের বলছি, কারণটা তো জানাই দিলাম। তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। ভালো বুদ্ধি থাকতে হবে সবসময় যে কোনো কিছু কন্ট্রোল করার জন্য। অনেক সময় দেখা যায় কর্মচারীদের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি, বিশৃঙ্খলা দেখা দেয়। এইগুলো বুদ্ধি না থাকলে এগুলো কিন্তু কখনোই কন্ট্রোল করা যায় না। নেতাকে এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি উপসংহার আর বললাম না, আমরা আজকে দুটো নিয়ে আলোচনা করলাম। একটা হলো ব্যক্তি গুণাবলী, আর একটা হচ্ছে মানসিক গুণাবলী। কেমন? শারীরিক গুণাবলী, মানসিক আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরো যা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই আগের কথাই তোমাদের বাংলা স্যার, অর্থাৎ তোমাদের সেই এরশাদুল্লাহ স্যার অপেক্ষা করতেছেন। ওনার টাইম আমি ইতিমধ্যেই বেশ কিছু নষ্ট করে দিয়েছি, তো আর নয়, তোমরা পরের ক্লাস অনুসরণ করে এরশাদ স্যারের ক্লাস এখন শুরু হবে। তো যাই হোক, আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আবার আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।